দেশ বিদেশে ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ এই ভ্যালি বিজনেস রিপোর্টে। কোভিডে ক্ষতিগ্রস্ত প্রান্তিক জনগোষ্ঠীর জন্য সরকারের সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল, প্রণোদনা বাড়ানোর পরামর্শ। মধ্যস্থতাকারী সহায়তা নেয় কোম্পানি নিবন্ধনের খরচ বাড়ছে 43 ভাগ, সময় লাগছে গড়ে 20 দিন। বুধবার থেকে শিথিল হচ্ছে বিধিনিষেধ, স্বাভাবিক নিয়মে ফিরবে অফিস, ব্যাংক, শপিং মল। এমন সব খবর নিয়ে আমাদের আজকের আয়োজন। কোভিডে ক্ষতিগ্রস্ত পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য সরকারের সহায়তা চাহিদার তুলনায় অপ্রতুল। যতটুকু বরাদ্দ আছে তার বাস্তবায়নও হচ্ছে ধীরগতিতে। এমন চিত্র তুলে ধরে এসডিজি বাস্তবায়নে নাগরিক প্ল্যাটফর্ম দরিদ্র মানুষের জন্য আর্থিক ও খাদ্য সহায়তার পরিমাণ বাড়ানোর তাগিদ দিয়েছে। সুপারিশ করেছে ক্ষুদ্র ও কুটির শিল্পে ঋণ প্রণোদনা নিশ্চিতের। রোববার এক ভার্চুয়াল আলোচনায় এসব কথা তুলে ধরা হয়। জীবন আর জীবিকার সব ক্ষেত্রেই আঘাত এনেছে কোভিড-19 গেল এক বছরে। হিসেব বলছে এই সময় দেশের মানুষের পুঁজি গঠনের হার কমে গেছে 0.2 মতো। কমেছে আয়ও। শিল্প শ্রমের মজুরি সূচক 6 থেকে নেমে এসেছে 5.5-এ। ফলে মানুষের বার্ষিক ভোগ ব্যয় দাঁড়িয়েছে 5.02 যা তার আগের বছর ছিল 5.23 এর অর্থ মানে কি? মানুষ কম ভোগ করছে এবং তার আয় কম, ভোগ কম, এবং তার ফলে তার দারিদ্র্য বাড়বে। এবং যে মানুষগুলোর কমেছে সেই মানুষগুলোর বেশি কমার এক কারণে আমাদের এখানে বৈষম্যও বাড়বে। কোভিডের এই ক্ষত মোকাবেলায় সরকার অবশ্য এ পর্যন্ত 1,31,000 কোটি টাকার প্রণোদনা ঘোষণা করেছে 30টি প্যাকেজের আওতায়। যদিও হিসেব বলছে এর মধ্যে মাত্র 13টি সরাসরি আর্থিক সহায়তা কার্যক্রম, 4টি খাদ্য বিতরণ কর্মসূচি, যাদের আর্থিক মূল্য পুরো প্রণোদনার মাত্র 20 ভাগ। বাকি 80 ভাগই দেওয়া হয়েছে ব্যবসায়ীদের ঋণে ভর্তুকি হিসেবে। ওএমএস এর যে প্রোগ্রামটা করা হয়েছে সর্বসম্প্রতিকালে, যে 40,000 টন এটা বিক্রি করা হবে, আমার মনে হয় যে এটা আরো অনেক বিস্তৃতভাবে এটাকে আরো করার সুযোগ আছে, সেটা আমাদের করতে হবে। ক্যাশ ট্রান্সফারে 17 লাখ মানুষকে বলা হচ্ছে যে এটা 2,500 টাকা করে দেওয়া হবে। আমরা কিন্তু এর আগেও বলেছি যে এই সংখ্যাটাকে আরো বৃদ্ধি করার প্রয়োজন আছে। তবে যতটুকু বরাদ্দ হয়েছে তার বিতরণও কাঙ্ক্ষিত হারে হয়নি প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে। জুন শেষের হিসেব বলছে প্রণোদনা প্যাকেজের সার্বিক বাস্তবায়ন 63.67 ভাগ। এর মধ্যে ঋণ প্রণোদনা ছাড় হয়েছে 75 ভাগের বেশি, আর সরাসরি আর্থিক সহায়তা বিতরণ হয়েছে 38.84 ভাগ। পিছিয়ে পড়া মানুষগুলিকে যেভাবেই হোক একটা ভদ্রসম্মত জায়গায় নিয়ে আসা, যাতে করে তাদের জীবনযাত্রার মানে যেই ক্ষতিটা ঘটে গেছে সেই ক্ষতির থেকে উঠে আসার একটা পথ যাতে তারা খুঁজে পায়। একই সঙ্গে রাতারাতি তারা আবার সেই জায়গায় হয়তো ফেরত যেতে পারবে না, কিন্তু অন্তত উপায় একটা খুঁজে পাবে, একটা পন্থা খুঁজে পাবে। তো সেই জায়গায় তাদের বিশেষ কোনো কথাবার্তা, কাজকর্ম আমাদের নজরে আসছে না। সেই সঙ্গে গ্রামের প্রান্তিক জনগোষ্ঠীর মাঝে করোনার টিকাদান নিশ্চিত করতে এই কার্যক্রমে সংশ্লিষ্ট বেসরকারি প্রতিষ্ঠানগুলোকে যুক্ত করার পরামর্শ আসে আলোচনায়। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। নতুন ব্যবসা শুরু করতে কোম্পানি নিবন্ধনে 89 ভাগ ক্ষেত্রে তৃতীয় পক্ষের সহায়তা নেন উদ্যোক্তারা। এর ফলে নিবন্ধনের ব্যয় প্রায় 50 ভাগ বেড়ে যায়। 32 ভাগ ব্যয় বাড়ে ট্রেড লাইসেন্স নিতে। সব মিলে তৃতীয় পক্ষের হস্তক্ষেপে কোম্পানি খোলার ব্যয় 43 ভাগ বাড়িয়ে দিচ্ছে। আর অনলাইন সেবা পুরোপুরি নিশ্চিত না হয় কোম্পানি খুলতে সময় লাগছে গড়ে 20 দিনের বেশি। গবেষণা সংস্থা বিল্ডের এক গবেষণায় এসব তথ্য উঠে এসেছে। নতুন ব্যবসা শুরুর গুরুত্বপূর্ণ ধাপ কোম্পানি নিবন্ধন। দক্ষ ব্যবসায়িক পরিবেশে কাজটি সারতে সর্বোচ্চ 4.5 ঘন্টা সময় লাগে, যেখানে বাংলাদেশে লাগে 8 দিনের বেশি। 5 দিন সময় লাগে ট্রেড লাইসেন্স নিতে। ভ্যাট নিবন্ধনেও লাগে 5 দিনের মতো। সব মিলে দেশে একটি কোম্পানি খুলতে গড়ে সময় লাগছে 20 দিনের বেশি। বিল্ডের জরিপে উঠে এসেছে এসব তথ্য। I don't understand actually why 8 days are needed, because if it is a automated system, and if a party owner entrepreneur, he log into the system and he gives all the papers to be registered, then I don't know why this 8 days are required. We have to work hard, I think, so that the benefit of automation can be given to all the entrepreneurs, to the investors. বিল্ডের জরিপ বলছে কোম্পানি নিবন্ধনে 89 ভাগ ক্ষেত্রে তৃতীয় পক্ষের সহায়তা নেন উদ্যোক্তারা। এর ফলে নিবন্ধন ব্যয় 50 ভাগ বেড়ে দাঁড়ায় 23,200 টাকায়। ট্রেড লাইসেন্স পেতে ব্যয় করতে হয় 10,300 টাকা।
সব মিলে নতুন কোম্পানি খুলতে মোট ৩২,২০০ টাকা খরচ হয় উদ্যোক্তার পকেট থেকে, যা মূল ব্যয়ের ৪৩ ভাগ বেশি। অনলাইন সিস্টেমটাতে যাতে অভ্যস্ত হতে পারে যারা আমাদের ক্লায়েন্ট আছেন, তাদেরকে একটু প্রশিক্ষিত করা প্রয়োজন। এই বিষয়টা যদি আপনারা ইন্ট্রোডিউস করার জন্য হেল্প করতে পারেন জনগণকে, তাহলে পরে আমাদের এই অনলাইন সিস্টেমের দিয়ে সব চলে আসবে এবং এক্ষেত্রে আউটসাইডের কেউ কোনো ইন্টারভেনশন থাকবে না। যদিও বিডার ওয়ান স্টপ সার্ভিস চালু এবং কিছু সেবা অনলাইনে আনার কারণে ব্যবসা শুরুর সময় এবং ব্যয় কমেছে আগের চেয়ে। এর ফলে সহজ ব্যবসা সূচকে ৮ ভাগ এগিয়ে ১৬৮তে উঠে এসেছে বাংলাদেশ। সেই অবস্থান আরও শক্তিশালী করতে ধারাবাহিক সংস্কারের তাগিদ এসেছে বিদেশি বন্ধুদের পক্ষ থেকে। The real fact is that all the other nations are constantly also working at improving themselves, and you're not moving at a static target. You're chasing a moving target. So the message in terms of process is the process never ends. You work on it this year, you have a success, you change some processes, you go out to dinner and you celebrate, and the next day you get back to work again. And you look for the next reform you have to change. সেই সাথে ওয়ান স্টপ সার্ভিসকে আরও গতিশীল করা এবং বিদেশি বিনিয়োগকারীদের জন্য এক্সপ্রেস সার্ভিস চালুর পরামর্শ দেওয়া হয় আলোচনায়। শাহাদাত হোসাইন, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দীর্ঘদিন ধরে কঠোর বিধিনিষেধের পর আগামী বুধবার থেকে শর্ত সাপেক্ষে অফিস ও গণপরিবহন সহ সবকিছু খুলে দেওয়া হচ্ছে। এ বিষয়ে রোববার আদেশ জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ, যেখানে বলা হয়েছে সব সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত এবং বেসরকারি অফিস, ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান স্বাস্থ্যবিধি মেনে খোলা থাকবে। সড়ক, রেল ও নৌপথে আসন সংখ্যার সমপরিমাণ যাত্রী নিয়ে গণপরিবহন যানবাহন চলাচল করতে পারবে। তবে সড়ক পথে মালিক ও শ্রমিক সংগঠনের সঙ্গে আলোচনা করে প্রতিদিন মোট পরিবহন সংখ্যার অর্ধেক চালু করতে পারবেন। এছাড়া শপিং মল, মার্কেট ও দোকানপাট সকাল 10টা থেকে রাত 8টা পর্যন্ত স্বাস্থ্যবিধি মেনে খোলা রাখা যাবে। সব শিল্প কলকারখানা চালু থাকবে। আর খাবারের দোকান, হোটেল, রেস্তোরাঁয় অর্ধেক আসন খালি রেখে সকাল 8টা থেকে রাত 10টা পর্যন্ত খোলা যাবে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেছেন, এসব কার্যক্রম স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে নেবার পথে একটি পদক্ষেপ। ধীরে ধীরে সবকিছু খুলে দেওয়া হবে। 11 তারিখ থেকে যেটি চিন্তাভাবনা চলছে যে এটি ধাপে ধাপে, পর্যায়ক্রমে ধাপে ধাপে এটিকে আপনার শিথিল করা। কি পর্যায়ে শিথিল করতে পারবো সেটি কিন্তু আমাদের সে বিষয়টি নিয়ে আমরা হয়তো আজকে সিদ্ধান্ত পাবো মাননীয় প্রধানমন্ত্রীর কাছ থেকে। এবং এই পরিস্থিতিতে অত্যন্ত সতর্কতার সাথে সকলেই যেন আপনার স্বাস্থ্যবিধি মেনে কর্মকাণ্ডগুলো করেন, সেটির উপরে আমাদের সর্বোচ্চ জোর থাকবে। ব্যাংক আমানতের সুদ মুদ্রাস্ফীতির হার অপেক্ষা কম নির্ধারণ করা যাবে না বলে নির্দেশনা দিয়েছে বাংলাদেশ ব্যাংক। রোববার সকল তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহীদের প্রতি এ সম্পর্কিত একটি প্রজ্ঞাপন জারি করেছে কেন্দ্রীয় ব্যাংক, যেখানে বলা হয়েছে অধিকাংশ ব্যাংক গ্রাহকের আমানতের ওপর মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ দিচ্ছে। ব্যাংক আমানতে মুদ্রাস্ফীতির হারের চেয়ে কম হারে সুদ প্রদান করায় গ্রাহকদের ক্রয় ক্ষমতা হ্রাস পাচ্ছে, ফলে তারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এছাড়া আমানতের ওপর সুদ হার কমে গেলে সাধারণ মানুষের সঞ্চয়ে নিরুৎসাহিত হয়, যা ব্যাংকের পরিবর্তে ঝুঁকিপূর্ণ ও অনুৎপাদনশীল খাতে বিনিয়োগের প্রবণতা বাড়ায়। বিবিএস এর সবশেষ দেওয়া তথ্য বলছে, জুন 2021-এ মুদ্রাস্ফীতির হার ছিল 5.64% এবং সবশেষ 2020-21 অর্থবছরে এই হার ছিল 5.56%। সপ্তাহের ব্যবধানে দ্বিগুণেরও বেশি বৃদ্ধি পেয়েছে কাঁচা মরিচের দাম। প্রতি কেজি পৌঁছেছে 200 টাকায়। সরবরাহ কমে আসাকেই দাম বাড়ার কারণ হিসেবে দেখছেন ব্যবসায়ীরা। তারা বলছেন, প্রান্তিক পর্যায়ের আড়তগুলোতেই দর চড়া যাচ্ছে। ইমতিয়াজ হাসানের রিপোর্টে বিস্তারিত। রাজধানীর বাজারগুলোতে এখন ঝাল ছড়াচ্ছে কাঁচামরিচ। সপ্তাহখানেক আগেও প্রতি কেজি বিক্রি হয়েছে 60 থেকে 70 টাকায়। পরে কয়েক ধাপে দাম বেড়ে তা 100 টাকা ছাড়িয়ে যায়। গত 2-3 দিনে সেই দাম অস্বাভাবিক বেড়েছে। রোববার নগরীর কয়েকটি খুচরা বাজার ঘুরে দেখা গেছে 1 কেজি মরিচ বিক্রি হচ্ছে 200 টাকায়। কাঁচা মরিচ ছিল 2-3 দিন আগে আসছিলাম না 120 থেকে 140 টাকা পর্যন্ত, আজকের বাজারে আছে আপনার 200 টাকা। কাস্টমার যা আসতেছে খুবই কম কিনতেছে। 200 টাকা কেজি মরিচ সবাই তো কেনা সম্ভব না। 20 টাকা কিনতেছে, 40 টাকা কিনতেছে, হাইস্ট 50 টাকা কিনতেছে। খুচরা আমরা আজকে 190 টাকা কিনে আনছি আমরা। হ্যাঁ, আজকে তো মরিচের লাভ করা যাবে না। মরিচের লাভ করা যাবে না কেন? এই তো আকাশ ছোঁয়া দাম। কিছুদিন আগে ছিল 150 টাকা পাল্লা, অর্থাৎ 5 কেজি ছিল 150 টাকা। যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, ফরিদপুর, মানিকগঞ্জ সহ দেশের বিভিন্ন জেলা থেকে কাঁচামরিচ আসে কারওয়ান বাজারের পাইকারি আড়তে। এখান থেকেই মরিচ সংগ্রহ করে খুচরা পর্যায়ে বিক্রি করেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।
দামে কিছুটা ছাড় পেতে এখান থেকে কেনাকাটা করেন ভোক্তারাও। সেখানে মানভেদে প্রতি কেজি মরিচ বিক্রি হচ্ছে 160 থেকে 180 টাকায়। পাইকারি ব্যবসায়ীরা বলছেন বৃষ্টিতে ফলন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমেছে, যা প্রভাব ফেলেছে মরিচের দামে। এর আগে মরিচের দাম অনেক কম ছিল, কিন্তু আজকে হঠাৎ করে দেখি মরিচের দাম অনেক বেড়ে গিয়েছে। প্রায় 200 টাকার মরিচ 180 টাকাতে কিনেছি কেজি করে। এটা তো কারণ যে পাইকারি বাজার একটু কম, কিন্তু মহল্লাতে তো আরো বেশি নিবে। ঈদের পর প্রায় 7-8 গুণ বেড়ে গেছে এবং এখন যে মরিচ আছে তা পাবলিকের ক্রেতার কেনার ক্রয় ক্ষমতার বাইরে। বন্যার কারণে, বৃষ্টির কারণে কাঁচামাল আমদানি একদম কম, যার কারণে মালের দাম অনেক বেশি। এক সপ্তাহ আগে এক পালার দাম ছিল 150 টাকা, আর বর্তমান এক পালার দাম হচ্ছে 750 টাকা। অনেক ডিফারেন্স। আগে 20-30 টাকা ঢুকছো, এখন 7-8 টাকা ঢুকে, 7-8টা। এটা তো হয় না। এই মাল আবার কারণ বাজার আয় সব বাজারে সাপ্লাই হয়ে চলে যায়। বছরে প্রায় 3.5 লাখ মেট্রিক টন কাঁচামরিচ উৎপাদন হয় দেশে। চাহিদা মেটাতে এর পাশাপাশি ভারত থেকেও মরিচ আমদানি করতে হয় বাংলাদেশকে। ইমতিয়াজ হাসান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। ভক্তদের কাঁদিয়ে অবশেষে বার্সেলোনা ছেড়ে যাচ্ছেন লিওনেল মেসি। কিন্তু ফুটবল বিশ্বের সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, বার্সা ছেড়ে কোথায় যোগ দিতে যাচ্ছেন এই ফুটবল তারকা? ট্রান্সফার ফি ছাড়া মুক্ত মেসিকে দলে নিতে এরই মধ্যে আগ্রহ দেখিয়েছে ম্যান ইউ, ইন্টার মিলান আর পিএসজি। বিভিন্ন সূত্রের খবর, ফ্রান্সের ক্লাব পিএসজি এই দৌড়ে এগিয়ে আছে বেশ খানিকটা। দলটিতে যোগ দিলে মেসির বার্ষিক বেতন হবে 40 কোটি ইউরো বা প্রায় 4000 কোটি টাকা। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। বার্সেলোনার বিদায়ী সংবাদ সম্মেলনে এসে এভাবেই কান্নায় ভেঙে পড়েন মেসি। দীর্ঘ 21 বছর পর ক্লাব ছেড়ে যাচ্ছেন সর্বকালের অন্যতম সেরা এই ফুটবলার, যে বার্সেলোনার জার্সিতে 778 ম্যাচে রেকর্ড 672 গোল করেছেন। এই আর্জেন্টাইন জিতেছেন 35টি শিরোপা। এভাবে বিদায় নিতে হবে কখনো ভাবিনি, মনে হয় না কেউই ভেবেছে। চেয়েছিলাম মাঠ ভর্তি দর্শকের শেষ একবারের অভ্যর্থনার মধ্য দিয়ে বিদায় নিতে। অনেক ছাড় দিয়ে থাকতে চাইলেও শেষ পর্যন্ত বার্সেলোনা থেকে বিদায় নিতে হলো মেসির। 118 কোটি ডলারের ঋণের বোঝার সাথে লা লিগার কড়া আর্থিক নিয়ন্ত্রণ, সব মিলিয়ে আর্থিক টানাপোড়েনের মধ্য দিয়ে যাচ্ছে ঐতিহ্যবাহী এই ক্লাবটি। তাই আগের বেতনে মেসিকে আর দলে নেওয়া সম্ভব ছিল না বার্সেলোনার পক্ষে। ক্লাবের আর্থিক দুর্দশার কথা চিন্তা করে অর্ধেক বেতনে খেলতেও রাজি ছিলেন মেসি, কিন্তু বার্ষিক 4 কোটি 40 লাখ ডলার বেতন দিয়েও তাকে দলে রাখতে ব্যর্থ হয়েছে বার্সা। আমি ভেবেছিলাম সবকিছু চূড়ান্ত হয়ে গেছে, সব বিষয়ে সম্মতি হয়ে গেছে। এরপর একেবারে শেষ মুহূর্তে জানা গেল লা লিগার নিয়মের কারণে চুক্তি নবায়নকে আনুষ্ঠানিক করা সম্ভব হচ্ছে না। এটাই হয়েছে। 1 বছর আগে স্বেচ্ছায় বার্সেলোনা ছাড়তে চেয়েছিলেন মেসি, তবে সে সময় মেসিকে কিনতে হলে কোনো ক্লাবকে 70 কোটি ইউরো দিতে হতো বার্সাকে ট্রান্সফার ফি বাবদ। ক্লাবের ভিতরে কি হয়েছে আমি বলতে পারছি না। লাপোর্তা বলেছেন চুক্তি নবায়ন হয়নি লা লিগার নিয়মের কারণে। আমি শুধু এতটুকু বলতে পারি, আমি এখানে থাকার জন্য যা কিছু করা সম্ভব সব করেছি। থাকতে চেয়েছি আমি, গত বছর চাইনি, সেটা বলেছিও। এবছর আমি থাকতে চেয়েছি কিন্তু পারিনি। বার্সা ছাড়ার ঘোষণার পরপরই মেসিকে কিনতে আগ্রহ দেখিয়েছে পিএসজি, ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটির মতো ক্লাবগুলো। তবে সবকিছু ছাপিয়ে তার পিএসজিতে যোগ দেওয়ার সম্ভাবনা জোরালো হয়ে উঠেছে। বিভিন্ন সূত্র বলছে ফ্রান্সের ক্লাবটির সঙ্গে 3 বছরের চুক্তি হতে যাচ্ছে মেসির, যেখানে শেষ বছরটা হবে ঐচ্ছিক। পিএসজিতে বছরে তার বেতন হবে 4 কোটি ইউরো, যা রেকর্ড দামে পিএসজিতে নাম লেখানো আরেক ফুটবলার নেইমারের বেতনের চেয়ে 50 লাখ ইউরো বেশি। যদিও বিষয়টি এখনো স্বীকার করেননি মেসি। No sé, lo que tengo claro es que yo sí hice todo lo posible. El club, la Porta. পিএসজি একটা সম্ভাবনা, তবে সত্যি বলতে আজ পর্যন্ত কারোর সঙ্গে কিছু চূড়ান্ত হয়নি। বিবৃতি যখন এসেছে এরপর থেকে অনেক ফোন এসেছে, অনেক ক্লাবই আগ্রহ দেখিয়েছে, তবে এখন পর্যন্ত কোনো কিছুই চূড়ান্ত হয়নি। আমরা এ নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছি। Porque quería quedarme. El año pasado no quería quedarme y también lo dije. তবে মেসিকে দলে পাবার সুফল ইতিমধ্যে পেতে শুরু করেছে পিএসজি। দলে নাম লেখাবেন এমন খবরেই পিএসজির অফিসিয়াল ফ্যান টোকেনের দাম বেড়ে গেছে 43%। ফুটবল ভিত্তিক গণমাধ্যমগুলোর দাবি, মেসির আগমনী ঘোষণা দিতে ইতিমধ্যে আইফেল টাওয়ার ভাড়া নিয়েছে পিএসজি। 10 আগস্ট সেখানেই পিএসজির সঙ্গে চুক্তি সই করতে পারেন মেসি। বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন। দর্শক, আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময় দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল।
ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে। আর আপনাদের মতামত জানান ইনবক্সে। আজ এটুকুই, বিদায় নিচ্ছি, ভালো থাকবেন।